আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবশেষে পাপন যুগের অবসান। ১৩ বছর পর ছাড়লেন বিসিবির সভাপতির পদ, নতুন দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং সাবেক এমপি বদি গ্রেফতার। শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা। ঢাকায় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বেজিং। এবং প্রকল্প কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ এনআইডি সেবা। চাকরি স্থায়ী না হলে কাজে না ফেরার ঘোষণা। বিভিন্ন জায়গায় বিক্ষোভে রাজধানীতে তীব্র যানজট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে বাংলাদেশের ক্রিকেটে অবসান হল পাপন যুগের। প্রায় ১৩ বছর পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এতদিনে পদ আঁকড়ে থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির পদ ছাড়লেন তিনি। নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বোর্ড পরিচালকদের সবার সম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আগে থেকেই ধারণা করা হয়েছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট হবেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। অবশেষে ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভার শুরুতেই ইমেল বার্তায় পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনীত হওয়া ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে সকালে বোর্ড সভায় অংশ নিতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া কাজী ইনাম ও মাহবুব আনামের পাশাপাশি আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সাইফুল ইসলাম স্বপন, ফাহিম সিনহা, ইফতেখার আহমেদ মিঠু ও সালাউদ্দিন চৌধুরী বৈঠকে যোগ দেন। সভাপতি নির্বাচিত হয়েই দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন ফারুক আহমেদ। প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল এন্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ সালে অভিষেকের পর টানা ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ। তার অধিনায়কত্বেই ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২ মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেন তিনি। বিসিবি সভাপতির সাথে দল গঠন নিয়ে মতবিরোধের কারণে ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান, সোহেলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত রাতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা। রাতভর চলা অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এসব ভল্ট থেকে 3,08,000 নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। তার অভিযোগ, নজরুল হামিদ বিপু এই বাড়িটি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল পরিমাণ অর্থায়ন করে। এই ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের প্রতিটি ফ্লোরে। যদিও অভিযান চালাতে আইন শৃঙ্খলা বাহিনী দেরি করেছে বলে অভিযোগ করেন নূর। হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি, এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস, সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই হাসপাতালে ভর্তি সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আহত সবাইকে বিশ্বমানের চিকিৎসা দেয়া হচ্ছে। পিলখানা হাসপাতালে ভর্তি আছেন 41 জন, এর মধ্যে 19 জন বিজিবি সদস্য, বাকি 22 জন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রাজনৈতিক পট পরিবর্তন হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। বিএনপি মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। মির্জা ফখরুল জানান, বিএনপির সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের ফলে সম্পর্ক নতুন মাত্রা পাবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন ও শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে আসেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দলের সাথে 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের পাশে রয়েছে বেইজিং। On the leadership of this interim government, Bangladesh will have stability and bring Bangladesh into normal track of development, and will bring all the people of Bangladesh to move forward. And China also committed, we will support independence, sovereignty and territorial integrity of Bangladesh, and were supportive this interim government. দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে চীনা রাষ্ট্রদূতের বৈঠককে সম্পর্কের নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। গণমাধ্যমের খবর, নানা কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে একদিকে চীনের সুসম্পর্কের কথা শোনা গেলেও তাইওয়ান ইস্যুতে বিএনপির সাথে বেইজিং এর সম্পর্ক ছিল কিছুটা শীতল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রকল্প কর্মচারীদের কর্মবিরতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের সেবা।
নির্বাচন কমিশনের এনআইডির বিভাগের অধীন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ী করা না হলে কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন তারা। বর্তমানে সারা দেশে এই প্রকল্পে রয়েছেন 2260 জন কর্মকর্তা কর্মচারী। আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সামনে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। গত 17 বছর ধরে সারা দেশে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের সেবা দিয়ে আসছিলেন চুক্তিভিত্তিক এসব কর্মকর্তা কর্মচারীরা। তবে চাকরি স্থায়ী না হওয়ায় বিভিন্ন ধরনের বাৎসরিক ভাতা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এসব কর্মকর্তা কর্মচারীরা। এই সংস্কার যখন হয়েছে সব ক্ষেত্রেই কেন সংস্কার নয়, আমরা এই সংস্কারটাই চাই। ঈদ বোনাস পাই না, আমরা বৈশাখী ভাতা পাই না, কোনো রকম ভাতা নাই, কোনো ছুটি ছাটা নাই, কোনো ম্যাটারনিটি ছুটি বা প্যাটারনিটি ছুটি, তারপরে ইনক্রিমেন্ট কোনো কিছুই নাই। রাত জেগে সারাদিন খেটে না খেয়ে এই ডাটাবেস তৈরি করেছি, আমাদের রক্তে এই ডাটাবেস তৈরি, অথচ আমরা বৈষম্যতার শিকার হচ্ছি। এ বিষয়ে কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও দীর্ঘদিনে তা বাস্তবায়িত না হওয়ায় এবার কঠোর অবস্থানে তারা। আমাদের দাবি দাওয়াগুলো দীর্ঘদিন এভাবে প্রকাশ করতে পারিনি স্বৈর শাসনের কারণে, আমাদের গলা চিপে ধরা হয়েছে। আমরা চাই দ্বিতীয় পর্যায় প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীকে রাজস্বকরণ করতে হবে। ইতিপূর্বে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদেরকে রাজস্বকরণ করা হবে, বাট এটা বাস্তবায়ন করা হয়নি, যার কারণে আমরা এখন বাধ্য হয়ে ফিল্ডে নেমেছি। নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক কাজ করা এসব কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ফলে বন্ধ হয়ে পড়েছে সারা দেশের জাতীয় পরিচয়পত্রের সকল ধরনের সেবা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দাবি আদায়ে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সুবিধা বঞ্চিতরা। সকালে কারণবাজার সার্ক ফোয়ারার সামনের সড়কে অবস্থান নেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী এবং কর্মচারীরা। ওয়াসা ভবনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ওয়াসার কর্মকর্তারা। দাবি আদায়ে সরব রাজধানীর বিভিন্ন রাজপথ বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। কর্মস্থলে মানুষজন পড়েন ভোগান্তিতে। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মিছিল স্লোগান নিয়ে কারওয়ানবাজার সার্ক ফোয়ারার সামনে অবস্থান নেয় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী কর্মচারীরা। এ সময় তারা তুলে ধরেন নিজেদের বিভিন্ন দাবি দেওয়া। দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তারা। 200 টাকা করে স্কয়ার ফিটে 20,000, আমাদের কাছ থেকে নিচ্ছে 2 লক্ষ, 10 গুণ। প্রধান দাবি হচ্ছে মার্কেটের ইনচার্জ যে করিম স্বৈরাচারী, তার পদত্যাগ এবং আমাদের সাথে বসে মার্কেটটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে উঠানো যায়। যদি আমাদের এই দাবি না আমরা থেকে হাট পজিশনে যাব ইনশাআল্লাহ, আমরা পুরো বাংলাদেশ অচল করে দিব। ওয়াসার কারওয়ানবাজার নিজ কার্যালয়ের সামনে অবস্থান নেই সুবিধা বঞ্চিতরা। চাকরি স্থায়ীকরণ সহ তুলে ধরেন বিভিন্ন দাবি। বৈষম্যের শিকার আমরা ঈদের বোনাস পাই না, আমাদের ফিক্সড একটা বেতন ঠিকাদারের মাধ্যমে, ঠিকাদার আমরা বাতিল চাই। আমাদের কোনো ছুটি দেওয়া হয় নাই, আমাদেরকে করোনাকালে আমরা এক একটা লোক 3-4টা করে পাম্প পরিচালনা করি। আমাদের বিভিন্ন সেক্টরে দিনটা 24 ঘন্টা একই টানা আমরা কাজ করছি। রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচিকে ঘিরে কোথাও কোথাও তৈরি হয় তীব্র যানজট, ফলে গন্তব্য ফেরা মানুষদের পড়তে হয় ভোগান্তিতে। এটা কি স্টুডেন্ট না কোনো সাধারণ জনতা, কি আন্দোলন কি আসবে সেটা জানি না, হঠাৎ করে এরকম হওয়ার তো কোনো মানেই আমি খুঁজে পাচ্ছি না। চক্ষু হাসপাতালে যাবো, আমার বড় সমস্যা চোখে, অনেক জামে পড়ে রয়েছে, আমার বহুত কষ্ট হইতে আছে। এই জায়গায় আটকায়, বিভিন্ন জায়গায় এরকম মোচরে মনে করেন আটকানো পড়ে, কিন্তু আমাদের সমস্যা হয়, জাতিদের সমস্যা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিতরা দাবি আদায়ে রাস্তায় নামায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা অনেকটা অস্বস্তিতে ফেলছে অন্তর্বর্তী সরকারকে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পরিষদের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। এফবিসিসিআই সভাপতি সহ বর্তমান পরিচালনা পরিষদকে 48 ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানান তারা। একই সাথে অবিলম্বে প্রশাসক নিয়োগের আহ্বান জানান আন্দোলনকারীরা। সকালে এফবিসিসিআই কার্যালয়ের সামনে মানববন্ধনে সাধারণ সদস্যরা বলেন, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্পে অবদান রাখেনি, বরং সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে সহযোগিতা করেছে। এফবিসিসিআইয়ের বাজার তদারকি কমিটি থাকলেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি তারা।
বিগত আওয়ামী লীগ সরকারের তোষামোদি এবং সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করেছে। অবিলম্বে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে সবার সহযোগিতা চান এফবিসিসিআইর সাধারণ সদস্যরা। আমরা অনুরোধ করছি এবং আগামী 48 ঘন্টার পুলিশের আলোচিত 3 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। তারা হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশের উপ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বড় রদবদল হয়েছে সংস্থাটিতে। পুলিশ সুপার পদমর্যাদার 11 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে 25 আগস্ট পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গায় মাঝারি এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোতে। এতে করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানান আবহাওয়াবিদরা। এদিকে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হওয়ায় বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টিপাতটা মূলত কিন্তু লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টিপাতটা হচ্ছিল। তো এখন যে অবস্থা দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা কিন্তু অব্যাহত থাকবে। এটা আগামী 25 তারিখ পর্যন্ত কম বেশি বৃষ্টিপাত হবে এবং এর সাথে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো 25 তারিখের পর থেকে বৃষ্টিপাতটা যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে এই প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার নদ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। প্রবল বেগে নদীর পানি ঢুকছে আশপাশের এলাকায়। কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। এতে বিভিন্ন জেলার ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। গত মাসে হবিগঞ্জে খোয়াই নদী ও জালালাবাদ নদীর বাঁধে প্রথম ভাঙন দেখা দেয়। ওই দফায় রক্ষা পেলেও এবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবার ভাঙনে পানি ঢুকে পড়েছে সদর উপজেলার বেশ কিছু গ্রামে। এদিকে নদী ভাঙনের কারণে তলিয়ে গেছে সদর উপজেলার কয়েকটি গ্রাম। অনেক পড়ে গেছিল গাছ বাঙালি ঠিকবার মতো আমরা বাড়ি বাঙালি বসনা এরা খালি পাইলিং করছে, এরা তোলে দিয়ে ওই বল্লি মারছে, বল্লি মারে তুই বস্তাও দিয়েছে না এমনি দিয়েছে। বন্যায় তলিয়ে গেছে 18,000 হেক্টর জমির ফসল। পানি আরো বাড়লে জীবন জীবিকা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষক সহ সাধারণ মানুষ। অল্প সময়ের ব্যবধানে 2 দফা বন্যার ধকল না কাটতেই আরও একবার বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর ফুলগাজীর পরশুরামের জনপদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 27টি অংশ ভেঙে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। সাগরের লঘুচাপের প্রভাবে 2 দিন টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরায় অতিবৃষ্টির কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার সবকটি নদ নদীর পানি বেড়েছে। প্রতিরক্ষা বাঁধ না থাকায় পানিবন্দী হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল এবং আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যাহত হচ্ছে ইমিগ্রেশন সেবা। কুমিল্লায় গেল 3 দিনে 274 মিটার বৃষ্টিপাতে শত শত বাড়িঘর জলমগ্ন হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নষ্ট হয়ে গেছে গোমতী চরের 4000 একর সবজি ক্ষেত। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।
তিনি বলেন, অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে পেন্টাগন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানবাধিকারের সুরক্ষা এবং যে কোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এবারে পাটেক্স খেলার খবর। ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট এখনো শুরু হয়নি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল 10:30টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। কখন টস হতে পারে সেটাও জানা যায়নি। বাংলাদেশ সময় দুপুর 1টায় মধ্যাহ্ন বিরতিতে যায় দুই দল, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান টেস্টের প্রথম দিনের প্রথম সেশন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অবশেষে পাপন যুগের অবসান, 13 বছর পর ছাড়লেন বিসিবির সভাপতির পদ। নতুন দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং সাবেক এমপি বদি গ্রেফতার। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা। ঢাকায় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বেজিং। এবং প্রকল্প কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ এনআইডি সেবা। চাকরি স্থায়ী না হলে কাজে না ফেরার ঘোষণা। বিভিন্ন জায়গায় বিক্ষোভে রাজধানীতে তীব্র যানজট। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। আর সেই সাথে শেষ করছি এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।